আলোচনা শুরু করব সেটা হলো এক সমতুল্য আলো। তোমাদের গত লেকচারে এই পর্যন্ত হয়ে গেছিলো, টাইম পাওয়া হয়নি। ভাবছিলাম সমাধানটা কমপ্লিট করবো এই ভিডিওতে, কিন্তু হলো না। যদি শেষের দিকে একটু ফাস্ট নিয়েছি, যেহেতু তোমাদের সময় কম এই কারণে দ্রুত নেওয়া হচ্ছে। তা না হলে কিন্তু আরও অনেক বেসিক অনেক ক্লিয়ার করার মতো টপিক ছিল, তোমাদের নেওয়া হয়নি। আমি জাস্ট বইয়ের ওপর দিয়ে চলে যাচ্ছি। কিছু করার নাই, তোমাদের যেহেতু সামনে এক্সাম। আচ্ছা, তো সমস্যা নেই। তবে যেটুকু তোমাদের দরকার সেটুকু ধরে নাও দিয়ে দিচ্ছি আমি। হয়তো তোমাদের আরও কিছু এক্সট্রা জানা বা আরও কিছু দ্রুত করার কিছু জিনিস দেওয়া যেত, তবে যতটা পারি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে। তোমাদের তো সময় কম, তারপরে তোমরা আসতে লেট করে ফেলো। আচ্ছা, তো দেখো এরপরে এক সমতলী আলো। তোমাদের এক সমতলী আলো বলতে বুঝাচ্ছিলাম, নামের মধ্যে আছে দেখো এক সমতলী আলো, অর্থাৎ প্লেন পোলারাইজড লাইট। একটা প্লেন বা একটা সমতলের উপরে লাইটটা আছে। এখন কথা হলো বিষয়টা এখানে তোমাদের ব্যাখ্যা করে দিছে, তোমরা নিজেরা পড়লে বুঝতে পারতো। দেখো বলছে অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত সাধারণ আলোকরশ্মিকে উপযুক্ত ছাঁকনি বা ফিল্টারের ভিতর দিয়ে। আচ্ছা আচ্ছা, আমারও মনে আছে আমি তোমাদের আবর্তন পড়িয়ে ফেলছি, কিন্তু তোমাদের এমসিইউ কি আবর্তন পাইছিলে? তোমাদের যে এক্সাম নেওয়া হয়েছে ওখানে কি আবর্তন পাইছিলে? ওখানে আমি আবর্তন দেই নাই, কারণ জিনিসটা তোমাদের বুঝাই তারপরে দেবো ভাবছি। আর আবর্তনের এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে তোমাদের। যে আমি আলো ধর্ম পর্যন্ত পড়াইছি গত লেকচারে, আমারও মনে আছে, কিন্তু সেখানে এক সমতুল্য আলোটা আমি টাইম পাইনি বলে বলা হয়নি। তো দ্যাটস ওয়াই আমি আগে থেকে ভাবছি একটু একটু বলে দেই অন্তত। আচ্ছা, সেটাই তো করছি। তোমরা তো, আমি তো বলছি কথা হলো আমি শেষ করার পরে তোমরা দেখো যে কিছু বাদ আছে কিনা। তোমরা শুরুর আগে এত কিছু বলতে হবে না। আচ্ছা, তো যেটা বলছিলাম, দেখো অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত সাধারণ আলোকরশ্মিকে উপযুক্ত ছাঁকনি বা ফিল্টারের ভিতর দিয়ে প্রসারিত হলে শুধুমাত্র এক সমতলে লম্বভাবে স্পন্দিত আলোকরশ্মি বের হয়ে আসে। এই যে সমতলে স্পন্দিত আলোকরশ্মি, একে বলা হচ্ছে এক সমতলী আলো। বিষয়টা কেমন? এখানে দেখো একটা আলো আছে, আলোক উৎস আছে যেখান থেকে আলো নির্গত হবে। তো এইখান থেকে আলো নির্গত হয়েছে সাধারণ আলো, এবং এই আলো নির্গত হওয়ার পরে এখানে একটা পোলারাইজ ফিল্টার ব্যবহার করা হয়েছে। তাকে পরবর্তীতে বলছে এক্ষেত্রে পোলারাইজিং ফিল্টার রূপে তরল স্ফটিক পদার্থ পোলারিমিটারে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রকার রোদে যেমন তোমরা সানগ্লাস ইউজ করো, ঠিক ওরকম। তো এইখানে এই যে পোলারাইজ ফিল্টার ইউজ করা হয়েছে, হলে এখানে পোলারাইজ ফিল্টার ইউজ করলে দেখো এখানে এক সমতুল্য, আর এটা যেহেতু 3 ডাইমেনশনাল এই কারণে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। দেখো এইখানে কিন্তু একটু ওপরের দিকে আছে, এটা হলো ওপরের দিকে, অর্থাৎ ধরে নাও অক্ষ বরাবর আছে। এটা এটা আছে নিচের দিকে, এটা উপরের দিকে। আবার এটাকে আবার কাইরাল কেন্দ্রের যে জৈব মানে যে দ্রবণটা থাকবে, কথা হলো এখানে কাইরাল যৌগ বলতে বোঝানো হচ্ছে এখানে একটা কাইরাল কার্বন থাকবে, কমপক্ষে একটা কাইরাল কার্বন থাকবে। ওই টিউবের মধ্যে দিয়ে চালনা করা হয়েছে। ফলে দেখো এখানে আবর্তনের পর সমতুল্য আলোক তল, অর্থাৎ দেখো আগে যেমনটা ছিল সেটা কিন্তু উল্টাই গেছে। আগে দেখো এক্স অক্ষ বরাবর ধরো ছিল, এটা কিন্তু মানে সরি আগেরটা ছিল ধরো অক্ষ বরাবর, এটা চলে গেছে এরকম এক্স অক্ষ বরাবর। বুঝতে পারছো? এই যে আবর্তন হয়েছে, এই জিনিসটা বলছে আবর্তন হয়েছে। আর এরপরে শেষমেশ একটা অ্যানালাইজিং ফিল্টার দিয়ে তোমার এখানে চোখ দিয়ে দেখছো তুমি, তো দেখতে গেলে সমতলীয় এখানে একটা কোণ উৎপন্ন করে। সে কোণটা পর্যন্ত দেখো তোমাদের এখানে বলে দিচ্ছে এটা, যে পোলার টিউবে যখন কাইরাল যৌগের দ্রবণ রাখা হবে তখন এক সমতলীয় আলো ওই দ্রবণের ভিতর দিয়ে চলার সময় আলোক সক্রিয় যৌগটি এক সমতলীয় আলোর তলকে ডানে অর্থাৎ ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ বামে আবর্তন করে বা ঘুরিয়ে দেয়। প্রথম সমান্তরটিতে আলোক তলকে যেদিকে ঘোরাবে, অপর সমান্তরটি আলোক তলকে তার বিপরীত দিকে সমপরিমাণ ঘোরাবে। দেখো এটা যেদিকে ঘোরাইছে এটা তার বিপরীত দিকে সমপরিমাণ ঘোরাইছে। আর এই যে আলোক তলের আবর্তনের পরিমাণ অ্যানালাইজিং ফিল্টারের আবর্তন কোণ থেকে জানা যায়, অর্থাৎ এটা কতটুকু আবর্তন হয়েছে সেটা এইখানে এই যে বললাম না চোখের এই সামনে এখানে দেখো একটা অ্যানালাইজিং এর শেষবেলা একটা অ্যানালাইজিং ফিল্টার লাগাইছে। তো এই ফিল্টার দ্বারা মূলত আবর্তন কোণটা জানা যাবে। অর্থাৎ তুমি এখানে একটা অভিলম্ব আঁকবা, অভিলম্ব আঁকলে এখানে দেখা যাচ্ছে যে আলোটা যেভাবে নির্গত হচ্ছে এখানে যে কোণটা উৎপন্ন করে ফেললো। এটা কিন্তু এইটা বলতে বোঝাচ্ছে কিন্তু এই অক্ষটা ওইদিকে চলে গেছে। এই বললাম না তোমাদের ত্রিমাত্রিক চিত্র, এইগুলো 3D অ্যানিমেশন দেখবা তোমরা ইউটিউব থেকে, তাহলে সেটাই বেটার হবে। ত্রিমাত্রিক চিত্র এগুলো তোমাদের দ্বিমাত্রিক, এখানে তোমরা তো বইয়ে আছে দ্বিমাত্রিক, এখানে তোমাদের চোখে থেকে কেমন একটা লাগতে পারে, প্রকৃতপক্ষে এই জিনিসটা কিন্তু ত্রিমাত্রিক। আচ্ছা, আর একটা কথা হলো দেখো তাহলে এখানে বিষয়টা কেমন, যদি আমাদের ডিল্যাকটিক অ্যাসিড হয় তাহলে তার আপেক্ষিক আবর্তন হলো +2.24। আর যদি এটা এল ল্যাকটিক অ্যাসিড হয়, অর্থাৎ এই যে ডিল্যাকটিক এল ল্যাকটিক কালকে কিন্তু হালকা করে বলছিলাম যে তোমাদের যে আয়নার সামনে হাত রাখা নিয়ে বোঝাইছিলাম,
তার পাশাপাশি ডিল্যাকটিক আর ইলেকট্রিকের মধ্যে আমার কি বলছিলাম যে তোমার যেমন তুমি আয়নার সামনে দাঁড়ালে মাথা আর পার দিকে ঠিক থাকছে, কিন্তু দুই হাত উল্টাই যায়। তুমি যখন সেলফি তুলছো তখন দেখতে পারছো যে তোমার ফ্রেন্ড বাম হাত দিয়ে মানে ডান হাত দিয়ে খাচ্ছে, কিন্তু সেটা দেখাচ্ছে বাম হাত দিয়ে। এই যে এইরকম পরিবর্তনগুলো হয়, এই ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু এটা নিয়ে হালকা আলোচনা করছিলাম, আমি আবারও রিপিট করবো না আজকে। তো এইখানে দেখো, এখানে বলছে যে ডিল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিডের, তাহলে ডিল্যাকটিসের দেখো +2.24, আর ল্যাকটিসের দেখো ল্যাকটিক অ্যাসিডের -2.24। অর্থাৎ তোমাদের জিনিসটা আমি কিন্তু বলছিলাম যে সমপরিমাণ আবর্তন হবে, কিন্তু তার মানটা বিপরীত। অর্থাৎ উভয়ের দেখো আবর্তন মাত্রাটা সমান, কিন্তু আবর্তনের দিকটা বিপরীত। দেখো এদিকে যতটুকু আবর্তন হচ্ছে এদিকে ততটুকু আবর্তন হবে, কিন্তু দুইটার দিক কিন্তু এটা এদিকে একটা আর অন্যদিকে দিক বিপরীত। এই দিক বিপরীত দেখে এখানে কিন্তু মাইনাস আসছে। তো ডিল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড এই দুইটার মান কিন্তু মাথায় রেখে 2.24, এটা হলো 25°C তাপমাত্রা উষ্ণতায়, অর্থাৎ রুম টেম্পারেচারে এটা আছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, অনেক ইম্পর্টেন্ট একটা। এই দুইটা লাইন যেন মাথার থেকে না ভুলে, এগুলো পড়লে না দরকার নাই, কিন্তু আমার কথা এই দুইটা লাইন যেন না ভুলে মাথার থেকে। আচ্ছা, এরপরে আছে আলোক সক্রিয় সমাণু। আলোক সক্রিয় সমাণুর ধর্ম আছে। আলোক সক্রিয় সমাণুটা তোমাদের পড়ানো হয়েছিল, তো আজকে তার কিছু ধর্ম আছে। সেই ধর্মের মধ্যে আছে অ্যানানসিওমারিজম, তারপরে আছে রেসিমিক মিশ্রণ, এরকম কিছু ধর্ম আছে। সেই ধর্মের মধ্যে প্রথমে দেখো অ্যানানসিওমারিজম আছে। তো একই যৌগের আলোক সক্রিয় দুই সমাণুকে পরস্পরের বলা হয় অ্যানানসিওমর্ফ বা অ্যানানসিওমার্স বা অ্যান্টিপড বা অ্যান্টিমার। কতগুলো নাম দেখতে পাচ্ছ? একই যৌগের আলোক সক্রিয় দুই সমাণুকে পরস্পরের এটা বলা হচ্ছে। তোমরা ডিল্যাকটিক অ্যাসিড নিলা, ল্যাকটিক অ্যাসিড না, এই যে পরস্পরের এটা কি হচ্ছে, পরস্পরের দুইটা আলোক সক্রিয় সমাণু পরস্পরের কী হবে, অ্যানানসিওমর্ফ, অ্যানানসিওমার্স, তারপরে অ্যান্টিপড, আর এর পরবর্তীতে আছে অ্যান্টিমার। এই নাম কটা তোমরা মাথায় রেখো। আর এই প্রকার যে সমানুতা, যেমন তোমরা সমাণু আর সমানুতা পড়ছিলে, তো ঠিক তেমনি এরকম সমানুতাটা ছিল ধর্ম, আর সমাণু ছিল দুইটা যৌগ। তো এই ঠিক এখানেও ঠিক এরকম যে এখানে এইগুলো হলো অ্যান্টিমার বা অ্যান্টিপড বা অ্যানানসিওমার বা অ্যানানসিওমার্স, এগুলো হলো সমাণু। আর এদের যে ধর্ম বা এই যে সক্রিয়তা, আলোক সক্রিয়তা, এটাকে বলা হচ্ছে এনানসিওমারিজম। এক্ষেত্রে দেখা যায় যে অ্যানানসিওমার যে অণু দুটো, এদের দেখা যাচ্ছে যে ভৌত রাসায়নিক ধর্ম একই থাকে। আচ্ছা, আর একটা কথা, এখানে ডি দ্বারা বোঝায় হলো ডেক্সট্রো অর্থাৎ ডান, আর এল দ্বারা বোঝায় হলো লিভো বা বাম। এটা কিন্তু মাথায় রেখো। আর আরেকটা কথা আছে, তোমাদের দেখবে ডিল্যাকটিক অ্যাসিড এরকম ডি আছে, আবার কোথাও কোথাও এরকম বড়ো হাতের ডি আছে, কোথাও কোথাও দেখবে এরকম বড়ো হাতের ডি আছে, বড়ো হাতের এল আছে, আবার কোথাও কোথাও দেখবে ছোটো হাতের ডি আছে, ছোটো হাতের এল আছে। আচ্ছা, এই দুইটা জিনিস কি একই নাকি আলাদা, বা পার্থক্য কী? তোমরা কেউ একজন বলো তো দেখি। এই ছোটো হাতের আর বড়ো হাতের এই যে আমি লিখলাম, এই দুটোর মধ্যে পার্থক্য কী? কেউ বলতে পারবা? আচ্ছা, রেসপন্স করো, পারো না পরে রেসপন্স করো অন্তত। তোমাদের এখানে ছবি দিয়ে দিছিলাম কালকে, একটা এই পেজে ছবি দিয়ে দিছিলাম, তার মানে ওখানে একটা উপরের দিকে কথা লেখা ছিল, তোমরা তুলছো কিনা জানি না। আচ্ছা, তো আমি একটা কথা বলি তোমাদের, হালকা করে বলছিলাম আগের দিন। আচ্ছা, ওখানে হলো পেনাল্টিমেট কার্বনের ওপর ভিত্তি করে করা হয়, এগুলো তোমরা এখন বুঝবো। আচ্ছা, বলি আমি তারপরে। তো ওই ক্ষেত্রে কী হয়, ওই ক্ষেত্রে হলো সর্বশেষ আছে এরকম একটা জায়গায় যেতে হবে, তাহলে তোমাদের বোঝানোর সুবিধা হবে। আচ্ছা, এখানে নাই যেহেতু, তারপরে আমি বলে দিই। আচ্ছা, তো বলি তোমাদের, এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে তোমরা সাপোজ সাপোজ তোমাদের নাও, আমি যদি সংকেতটা লিখি, সাপোজ তোমাদের গ্লুকোজের সংকেত CHO, এখানে সি আছে, এখানে ওইস এইচ, এরপরে কার্বন, এখানে এইচ ওইস, একটা ওইস ওইস, তারপরে আবার একটা কার্বন, এপাশে একটা ওইস, এপাশে একটা এইচ, আবার একটা কার্বন, এপাশে ওইস, এপাশে একটা এইচ। আচ্ছা, আর এরপরে আমার থাকে CH2 ওইস।
আচ্ছা, কেউ কি মেসেজ দিছো? আচ্ছা, আমি কিছু লিখছি, তোমরা দেখতে পাচ্ছ সবাই? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, তো ধরে নাও এখানে এই যে কার্বনটা আছে, আমার সর্বশেষ কার্বন দেখো, আমার এই যে পিছনের মূলক থেকে সর্বশেষ যে কার্বনটা আছে, এই কার্বনটা বাদে, মানে দ্বিতীয় কার্বন, লাস্টের থেকে সেকেন্ড কার্বন, এই যে কার্বনটা আছে, এই কার্বনটাকে বলা হয় পেনাল্টিমেট কার্বন। কার্বনটাকে বলা হয় পেনাল্টিমেট কার্বন। এই যে পেনাল্টিমেট কার্বন, এর উপরে ভিত্তি করে মূলত এটা ডিআরএল ইলেকট্রিক নামকরণ করা হয়। যেমন দেখো এইখানে এটা আছে কোন সাইডে, এটা আছে, এটা দেখো তোমার দিক থেকে কোন সাইডে আছে, ডান সাইডে আছে। তো এটা ডান সাইড থাকলে আমি কি বলছিলাম, ডেক্সট্রো মানে ডান, তাহলে এই ডান সাইডে যেহেতু আছে তাহলে এটা হবে হলো ডি গ্লুকোজ। এই ওইস মূলকটা কোথায় আছে, ডান দিকে আছে, তাহলে এটা হবে ডি গ্লুকোজ। এইস মূলকটা যদি, এই ওইস মূলকটা যদি আমার এই পাশে থাকতো, এই ওইস মূলকটা যদি এখানে ধরো এইস আছে আর এখানে ওইস আছে, এরকম যদি থাকতো তাহলে দেখো এইখানে 5 নম্বর কার্বনের 5 নম্বর, এখানে যেহেতু 5 নম্বর পড়ে যাচ্ছে, আমি বলছি কি লাস্টের দিক থেকে দ্বিতীয় নাম্বারটা হবে। এই কার্বনের ওইসটা কোথায় আছে, লেফট সাইডে আছে, তাহলে এটা হলো এল ল্যাকটিক অ্যাসিড। এগুলো হলো বড় এল এর কথাবার্তা বলছি, কিন্তু আমি ছোটো এল এর কথাবার্তা তো এইখানে আছেই, আর এটা হলো বড় এল এর কথাবার্তা বলছি। তো আরও একটা বিষয় এখানে লক্ষ্য করতে হয়, এইখানে যে তোমরা দেখো এখানে এরকম বন্ধন করে একটা, তোমরা ডি গ্লুকোজ এল গ্লুকোজের যে নাম দেখছিলে, এখানে এরকম এর সাথে বন্ড করে এরকম। আচ্ছা, আমি দেখাই, এগুলো তোমাদের ডিপলি আলোচনা করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমার কাছে তো সেই সময়টা নাই, এটা হয়ে গেছে সমস্যা। এইখানে আচ্ছা, এখানে ধরে নাও আমার কেমন আছে, আচ্ছা পেন্টল দিয়ে দেখো, আচ্ছা দেখায়, সমস্যা নেই, ফ্রুক্টোজ দিয়েও দেখা। আচ্ছা, এখানে ধরো নাও ওইস আছে, আর এখানে আছে CH2OH। এইখানে এই যে ওইস আর CH2OH, এই দুটো যদি একই দিকে থাকে বা ভিন্ন দিকে থাকে, একই দিকে থাকলে হবে কি, একই দিকে থাকলে হবে হলো আলফা। আচ্ছা, তোমাদের এটা আমি ছবি দিব গ্রুপে। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো, তোমাদের গ্রুপে ছবি দিচ্ছি। তোমাদের গ্রুপে যে ছবি দেওয়া আছে এখানে, এটা তোমাদের বোটানি বইয়ের ছবি, কোষ রসায়ন অধ্যায়ের। তো ওইখানে দেখো, এখানে চিত্রের মধ্যে আছে, তোমাদের আমি বই থেকে দেখাই দিই, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। তো এইখানে দেখো, এইখানে দেখো, এখানে দেখো একটা গোল করা আছে, এই যে কার্বনটা 5 নম্বর কার্বন, এখানে দেখো গোল করা আছে পাশে, তার মানে বোঝা যাচ্ছে এটা যেহেতু ডান সাইডে আছে, এখানে কিন্তু ডি ফ্রুক্টোজ হয়েছে, এটা একটা ফ্রুক্টোজের সংকেত। একইভাবে এটা দেখো বাম সাইডে আছে, এটা হলো এল ফ্রুক্টোজ। আচ্ছা, এই হলো বিষয়। আর এরপরে দেখো, আর এখানে যদি আরেকটা জিনিস দেখো, এই কার্বনটা কিন্তু একটা কাইরাল কার্বন বলছিলাম কি, চারটা কার্বনের চারপাশে 4টা ভিন্ন কার্যকরী মূলক থাকবে। তো দেখো এই পুরোগুলো যদি আমি একটা মূলক হিসেব করি, এপাশে আছে ওইস, এপাশে আছে এইস, আর এপাশে আছে CH2OH, চারপাশে 4টা ভিন্ন কার্যকরী মূলক। দ্যাটস আমরা কিন্তু এটা তুলনা করতে পারছি, এখানে এটার সাথে হিসেব করছি। আচ্ছা, আরও একটা জিনিস এখানে দেখো তোমরা, এইখানে দেখো, এখানে ওইসটা কোথায় আছে, আচ্ছা অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে, বন্ধ করি। আচ্ছা, তো এইখানে দেখো, এখানে এই ওইসটা কোথায় আছে, এই কার্বনে আছে, এই কার্বন, এই ওইস আছে নিচে। আর এখান থেকে দেখো এই CH2OH কোথায় আছে, এর বিপরীতে আছে। অর্থাৎ এখানে কিন্তু এটার কথা তুলনা করছি না, অর্থাৎ এখানে দেখো এটা উপরে আর এটা নিচে, আমরা এইভাবে তুলনা করি, এটা উপরে এটা নিচে। এই কার্বনটা কার সাথে আছে, এই সাইডে বিপরীত সাইডে আছে, এই কার্বন আর এই কার্বন বিপরীত সাইডে আছে, বিপরীতে থাকলে তখন হবে আলফা, তাহলে এটা হলো আলফা ডি ফ্রুক্টোজ। আচ্ছা, আর এখানেও দেখো, এখানে ওইসটা উপরে আছে, CH2OH, মানে দুইটা একই দিকে আছে, তাহলে এখানে হবে বিটা ডি ফ্রুক্টোজ। বুঝতে পারছো, দুইটা হলো ডি ফ্রুক্টোজ, ডিএল তো বললাম, আর আলফা বিটা কী করে হয় এই বলে দিলাম। এই হলো বিষয়। এখন কত হলো জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছো সবাই? রেসপন্স করো। জি ভাইয়া। জি।
আচ্ছা, এই হলো বিষয়। এখন জিনিসটা ক্লিয়ার মাথায় রাখো, আজ থেকে মাথার মধ্যে ঢুকে রাখো, লিখে রাখো, যেভাবে পারো রাখো। তোমাদের ব্যাপার। এবার আসি এই ডি আর এল। আমরা বড় হাতের ডিএল নিয়ে কথাবার্তা বলে ফেললাম, ওটা আমাদের বায়োলজিতে কাজে লাগে। আর এবার এই ছোটো হাতের ডিএলটা আমরা এখানে কাজে লাগাবো। তো এই ছোটো হাতের ডিএলটা কীভাবে হিসেব করবো? এই ছোটো হাতের ডি দ্বারা বোঝালাম কি ডেক্সট্রো, বা এর আর একটা নাম আছে দেখো দক্ষিণাবর্ত। আর এল দ্বারা কি বাম বা লেভিও, মানে লিভো বা বামাবর্ত। একটা হলো দক্ষিণাবর্ত, একটা হলো বামাবর্ত, অর্থাৎ একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন কথা হলো এক্ষেত্রে কী করবো তোমরা? এক্ষেত্রে সাপোজ ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড আছে কোথায় আছে? এইখানে আছে। তো সাপোজ তোমরা এইখানে নিচের এই চিত্রটার দিকে লক্ষ্য করো। তো এইখানে তোমরা একটা জিনিস লিখে নাও, তোমাদের যদি আণবিক ভর কি উৎস থেকে নিম্ন দিকে আসলে সেটা হলো ক্লকওয়াইজ। আণবিক ভর উৎস থেকে নিম্ন দিকে আসলে সেটা হবে কি ক্লকওয়াইজ। আণবিক ভরের উপর থেকে নিচের দিকে, অর্থাৎ উৎস থেকে নিচের দিকে আসলে সেটা হলো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা আমরা হিসাব করব। তো ক্লকওয়াইজ হয়ে যাবে কখন? যখন এরকম ডান দিকে আসবে, তোমার হাতে ডান দিকে আসলো, তখন সেটা ক্লকওয়াইজ। আর যেটা যদি তোমার এরকম বিপরীত দিকে আসে তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি সেটা কেমন তোমরা উদাহরণ দেখলে বুঝতে পারবা। এখানে দেখো এই COOH, এটা সবচেয়ে আণবিক ভর বেশি। এরপরে দেখো এরপরে OH আছে, অর্থাৎ এটা কত 12, 32, 12, 44, 45। আর এখানে দেখো OH আছে, OH কত 16 আর 1 17। আর এরপরে CH3 আছে কত দেখো 12 আর 3 15। তো দেখো আণবিক ভর কিন্তু এভাবে কমতে কমতে আসছে, আণবিক ভর এভাবে কমতে কমতে আসছে। তো এটা যদি উপর থেকে দিকে, এটা দেখো ঘড়ি কাটার দিকে না বিপরীত দিকে বলো দেখি? এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো বলো। অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি কি বলছি যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেক্ষেত্রে আমার হবে লিভিও, অর্থাৎ এটা হলো বামাবর্ত। তোমার দেখো বাম হাতের দিকের থেকে নিচের দিকে আসছে, ধরে না ডান হাত থেকে বাম হাতের দিকে গেছে, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ বা লিভিও বা বামাবর্ত। এক্ষেত্রে হবে এল ল্যাকটিক অ্যাসিড। আর এক্ষেত্রে দেখো পরেরটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু এইভাবে আসছে, আণবিক ভর এইভাবে বৃদ্ধি পেতে পেতে আসছে। অর্থাৎ মূলত এটা দেখো তোমরা এভাবে দেখো। আচ্ছা, তাহলে আণবিক ভরের উৎস, তারপরে হয়তো উৎস থেকে নিম্ন দিকে আসছে, তাহলে এটা আসছে কি ঘড়ি কাঁটার দিকে। তাহলে ঘড়ি কাঁটার দিকে হলে আমি কি বলছি সেটা ক্লকওয়াইজ হবে। তাহলে উৎস থেকে নিম্ন আণবিক ভর যদি আসে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ হয়, তাহলে ক্লকওয়াইজ হলে তখন তুমি ডি নিবা। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন তুমি এল নিবা। ক্লকওয়াইজ হলে ডানাবর্ত, তার মানে তুমি ডি নিবা। অ্যান্টি ক্লকওয়াইজ হলে বামবর্ত, তুমি এল নিবা। এই হলো বিষয়। এখন ডিআরএল এর কথাবার্তা কি সবাই বুঝতে পারছো? রেসপন্স করো। জি ভাই। জি ভাইয়া। এই জিনিসগুলো জানতে আগে না। তোমাদের না সামনে পরীক্ষা, লজ্জা করতেছ না? তোমরা এতদিন ক্লিয়ার হও নাই, তোমাদের তো জানা আগ্রহ নাই, তোমরা এতদিন পড়ে যাচ্ছ। এত কিছু জানতে হবে, সে কি আর জানতাম? এত কিছু না, তোমাদের এই তো বইগুলো তো প্রশ্ন জাগেছে। এখানে ছোট হাতের ডিএল আছে, আবার ওখানে বোটানিতে বড় হাতের ডিএল আছে। এইগুলোর মধ্যে আমার পার্থক্য কী বা এ কী, আমার কখন আমি এর কোনটা ইউজ করবো, এগুলো তো জানা লাগে। কারণ তুমি ধরো পরীক্ষায় সংখ্যা লিখে এখন তুমি ডি ল্যাকটিক অ্যাসিড লিখছো না এল ল্যাকটিক অ্যাসিড লিখছো, তুমি বুঝতে পারছো না, তুমি কী করে হবে? তুমি সমানতার প্রশ্ন উত্তর করতে পারবো না। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, এত কিছু বলতাম না, তা জাস্ট তোমরা জানবা, অনেকে মনে হলো জানো কি না সেইভাবে বললাম। আচ্ছা, তো দেখো এরপরে আছে কি, এরপরে আছে রেসিমিক মিশ্রণ আছে। তো রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে দেখো দুইটা অ্যানানসিওমার, যেমন একটা ডি ল্যাকটিক অ্যাসিড একটা এল ল্যাকটিক অ্যাসিড, উভয়কে যদি আমি এক সমতুল্য আলোর তলকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘুরাই, আমরা কী করছি এক সমতুল্য আলোর তলে নেব এবং এদেরকে সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘোরাবো, সমান কৌণিক পরিমাণে বিপরীত দিকে ঘোরাবো। তখন এই যে ডি সমাণু আর এল সমাণু, এই সমতল মিশ্রণকে বলা হয়। এই সমতল মিশ্রণটা মূলত কী হয়? নিষ্ক্রিয় হয়। এই ডি ল্যাকটিক অ্যাসিডটা সক্রিয়, এল ল্যাকটিক অ্যাসিডটাও সক্রিয়, কিন্তু এদের মিশ্রণটা হয় নিষ্ক্রিয়। বুঝতে পারছো? ডি ল্যাকটিক অ্যাসিডটা সক্রিয়, এল ল্যাকটিক অ্যাসিডটা সক্রিয়, কিন্তু এদের মিশ্রণটা হয় নিষ্ক্রিয়। তো এই যে মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হলো রেসিমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ বলা হয়।
আর এই প্রক্রিয়াটাকে বলা হলো রেসিমিকীকরণ। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে দেখো এইখানে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড প্লাস 2.24 ডিগ্রি হয়েছিল, এল ল্যাকটিক অ্যাসিড মাইনাস 2.24 ডিগ্রি হয়েছিল। কিন্তু এই ডিএল ল্যাকটিক অ্যাসিডের মানে এই অ্যাসিডটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু শূন্য হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু তার আর মান থাকছে না। আগে যেমন কোণ ছিল, এক্ষেত্রে কিন্তু কোণ থাকছে না। আচ্ছা, এরপরে দেখো এরপরে কি আছে, এরপরে কিছু ব্যবহার আছে। এবার কিন্তু এমসিকিউ একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে এখানে। বলতেছে দেখো ডিএল ল্যাকটিক অ্যাসিড সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করা হয়। কোন প্রক্রিয়ায়? সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করা হয়। অপরদিকে ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশি থেকে পাওয়া যায়। ডিএল ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে পাই, এগুলো তোমরা খাতায় এরকম লাইন বাই লাইন লিখে রাখবা বা এখানে বইয়ের মধ্যে গোল করে ফেলবা। ডিএল ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যাচ্ছে? সংশ্লেষণ প্রক্রিয়ায় পাবো। ডি ল্যাকটিক অ্যাসিড কোথায় পাবো? মাংসপেশিতে। দেখো তুমি যখন বডি করো, তুমি যখন হাতের মানে ফ্লেক্সর করো আর কি, তোমার বাইসেপস পেশিটা এরকম কি উঁচু হয়ে যায় না? তুমি যখন হাতটা এরকম মানে সংকুচিত করো আর কি, ফ্লেক্সর বলে তো তোমরা পড়ছো কিনা জানি না, তোমাদের তো আবার অনেক অধ্যায় নাই শর্ট সিলেবাসে। আচ্ছা, তুমি যখন হাতটা করছো তখন কী হয়? হাত এরকম উঁচু হয়ে যায় না বাইসেপস পেশিটা? তো এভাবে মনে রাখবা যে এরকম ডি আকৃতি যেটা আছে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা আমার মাংসপেশিতে ব্যবহার হয়। এটা মনে রাখার টেকনিক হিসেবে। কিন্তু মাংসপেশি বলতে কিন্তু তোমাদের সব জায়গায় মাংসপেশি কিন্তু কার্যকর। তোমার যে শুধু হাতের মাংসপেশি এমন কিন্তু না, পা বলো বডি বলো এরকম। তো এক্ষেত্রে কিন্তু মনে রাখার জন্য আমি এটা দিচ্ছি আর কি। ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশি থেকে পাওয়া যায়। আচ্ছা, এল ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? এই ল্যাকটিক অ্যাসিড টক দড়ি থেকে বা দই থেকে, তোমরা যেটা বলো দড়ি থেকে পাওয়া যায়, টক দড়ি। তো ওক্ষেত্রে কী হয়? ওক্ষেত্রে তুমি যে ঘোল তৈরি করো না, এরকম ঘুরায় এভাবে মনে রাখবা। আর দুধে থাকে কি? ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটা হলো ঘুরাই কি তুমি একটা লাঠি দিয়ে ঘুরাচ্ছ, মনে রাখবা। তাহলে এটা কি? এলটা দেখতে কেমন একটা লাঠির মতো না? তাহলে এটা হলো এল, আর তুমি দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, তাহলে এল ল্যাকটিক অ্যাসিড। এভাবে মনে রাখবা, বুঝতে পারছো? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এবং গুলাই যাবে। তোমাদের অনেকগুলো আছে দেখো, এরপরে ডি ল্যাকটিক অ্যাসিড, পরে গ্লুকোজ পাবা, অ্যালানিন পাবা। তো এই 5-6টা পড়ার পরে দেখা যাচ্ছে এমসিকিউ গুলাই যায়। তো এগুলো জাস্ট মনে রাখা টেকনিক্যালি মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এইখানে তোমরা গোল করে ফেলবা কিন্তু। এল ল্যাকটিক অ্যাসিড, এলটা গোল করবা, ল্যাকটিক অ্যাসিড, তারপর দধি থেকে পাওয়া যায় এরকম। এরপরে দেখো এরপরে আরও কিছু আছে। রেসিমিক মিশ্রণের উপাদান থেকে ডি সমান এল সমানুকে পৃথক করা সম্ভব। আচ্ছা, এরকম কিছু কথাবার্তা আছে। এরপরে সমানতা নিয়ে বলা আছে, এগুলো সব বলা শেষ। জেনে রাখো কথার মধ্যে আরও কিছু কথাবার্তা আছে। বলছে দেখো যে প্রায় সব কার্বোহাইড্রেট ওই অ্যামিনো অ্যাসিডগুলো আলোক সক্রিয় হয়। তাহলে এই লাইনটা দেখাই ফেলো যে প্রায় সব কার্বোহাইড্রেট আর অ্যামিনো অ্যাসিডগুলো আলোক সক্রিয় হয়। অর্থাৎ এই যে আলোক সক্রিয় কখন হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ছি আমরা আলোক সক্রিয় সমানুতাতে। কিন্তু এদের মধ্যে কেবল একটি সমাণু জৈবিক ক্রিয়ায় ব্যবহারযোগ্য। যেমন ডি গ্লুকোজটা কী করে? জৈব বিক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। তো ওই সেই ডি দিয়ে আবার মনে রাখবা তুমি বডি করে শক্তি করছো। তো তোমার এই ডি গ্লুকোজ, এটা কিন্তু গ্লুকোজ শক্তি, তুমি মনে রাখবে এটা যেহেতু শক্তি উৎপন্ন করছে তাহলে এটা গ্লুকোজ হবে। তুমি খেয়ে দিয়ে শক্তি বানাচ্ছ, তাই না? তো এটা ডি গ্লুকোজ কী করবে? বিভাগীয় প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করবে। আচ্ছা, এল গ্লুকোজ কী করবে? এল গ্লুকোজ হলো প্রস্রাব রূপে বের হয়ে যাবে। বাকি এটা মনে রাখা তো কিছুই না। এল গ্লুকোজ কী করবে? প্রস্রাব রূপে বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এল অ্যালানিন হলো প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। অ্যালানিন প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে জানো। তো এল অ্যালানিন প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে, কিন্তু ডি অ্যালানিন কিন্তু বাদ পড়ে যায়, ওটা কিন্তু সাহায্য করে না। তাহলে এল অ্যালানিন প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এল অ্যালানিন প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এই জিনিসগুলো সবাই দাগাই ফেলো, বুঝে মনে রাখো। আচ্ছা, এরপরে আছে দেখো। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। অলরেডি আধা ঘন্টা হতে চললো, কী পড়াচ্ছি বুঝলাম না আসলে। এই জৈব রসায়ন পড়তে অনেক জায়গায় 6-7 মাস লাগে, আমরাও 6-7 মাস ধরে পড়ছি। তোমাদের 6-7টা ক্লাসে কী করে শেষ করবো, এটা হলো সমস্যা। তোমরা নিতে পারবা কি না, তোমাদের বেসিক কতটা, এইভাবে আর কি। আমি না পারছি দ্রুত যেতে, না পারছি স্লো যেতে, সব দিকে চাপা পড়ছি। আচ্ছা, এরপরে আছে দেখো, এরপরে একটি অপ্রতিসম, অর্থাৎ আমার অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যাভিত্তিক আলোক সমাণুর সংখ্যা। কিন্তু আলোক সমাণুর সংখ্যা কীভাবে আমরা বের করব? আচ্ছা, তো এখন বিষয় হলো যে দেখো এখানে তোমাদের বলা আছে, দেখো একটি কথাটা গোল করবা, একটি। আর এখানে কিন্তু অপ্রতিসম কার্বন পরমাণু, একটি অপ্রতিসম কার্বন পরমাণু সম থাকলে তখন কি হচ্ছে? তখন হলো আমার 2টা আলোক সক্রিয় সমাণু পাওয়া সম্ভব। একটা মাত্র যদি অপ্রতিসম কার্বন পরমাণু থাকে তাহলে আমরা 2টা মাত্র সমাণু পাবো। যেমন আমাদের ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে ডিএল ল্যাকটিক অ্যাসিড পাইছিলাম, ওখানে কিন্তু কাইরাল কার্বন ছিল একটা, অর্থাৎ অপ্রতিসম কার্বন পরমাণু কিন্তু একটা ছিল। তো এক্ষেত্রে কিন্তু আমার 2টা আলোক সক্রিয় সমাণু পাইছিলাম। তো
তো এরকম এরপরে এইগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো ঠাডা মুখস্থ করে মেরে দিবা। তাহলে এখান থেকে এমসিকিউ আইলে যেন ভুল না হয়। বিউটানল 2 ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, 2 হাইড্রোক্সিপ্রোপানল, 1 অন ক্লোরোব্রোমো ইথেন, এই সবগুলোতে আমার 2টা আলোক সক্রিয় সমানো সম্ভব। কয়টা আলোক সক্রিয় সমানো? 2টা আলোক সক্রিয় সমানো, কারণ সবগুলোতে দেখো একটা করে কার্বন কার্বন আছে, একটা করে অপ্রতিসম কার্বন পরমাণু আছে। অর্থাৎ কার্বনের চারি সাইডে দেখো হাইড্রোজেনের সংখ্যা ভিন্ন আছে। এখন এই হলো বিষয়। এগুলো পরীক্ষার সময় তো তুমি আবার সংকেত দেখে তো লিখতে পারলে ভালো, তখন তো সহজ হয়ে গেল। কিন্তু 4টা অপশন থেকে সংকেত লেখা টাফ ব্যাপার, এই কারণে এগুলো একবার পড়ে ফেলবে। এরকম সংকেত আগলেই তো বুঝতে পারবা তোমরা আলোক সক্রিয় সমানো আছে কিনা। এরপরে দেখো এবার আসছে, আগেরটা ছিল একটি, আর এবার আসছে দেখো দুইটা এবং ভিন্ন হলে, এটা কিন্তু ভিন্ন হলে একই না, একইটা পরবর্তীতে আছে। 2টা ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তখন কী হবে? তখন হবে দেখো 4টা আলোক সক্রিয় সমাণু, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মতে বলতে পারো। n হলে সেই অপ্রতিসম কার্বন পরমাণু সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে কয়টা হবে? 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2টা অপ্রতিসম কার্বন আছে এবং তারা ভিন্ন, তাহলে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টা আলোক সক্রিয় সমাণু সম্ভব। আচ্ছা, এই হলো বিষয়। যেমন দেখো এখানে আছে 2টা কাইরাল কার্বন আছে। এর উদাহরণ দেওয়া আছে দেখো, 2 ব্রোমো 3 ক্লোরোবিউটেন যোগে 4টি ভিন্ন কনফিগারেশন সম্ভব, এখানে দেওয়া আছে দেখো। আচ্ছা, এরপরে সামনের দিকে যাই। আচ্ছা, এই এরপরে কি আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কিছু বলা আছে, ডাইস্টোসিয়ামার্স আছে। এগুলো তেমন দরকার নাই, তারপরে বলি কিছু কিছু। আচ্ছা, এখানে একটা কথা দেখো, উভয় কাঠামোর যৌগ আলোক সক্রিয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব নাই। এরা কিন্তু আলোক সক্রিয় হবে কিন্তু দর্পণ প্রতিবিম্ব না। তো এখানে বলছে দেখো, 2টা অসদিশ কাইরাল কেন্দ্র বিশিষ্ট একই আণবিক সংকেতযুক্ত জৈব যৌগের ভিন্ন কনফিগারেশনযুক্ত 2টি আলোক সমাণু পরস্পরের উপর দর্পণ প্রতিবিম্ব না হলে তাদেরকে বলা হচ্ছে ডাইস্ট্রিও আইসোমার্স। অর্থাৎ কি, এদের ক্ষেত্রে এদের যৌগের মানে যৌগটা আলোক সক্রিয়, কাঠামোটা দেখলেই বোঝা যাচ্ছে এটা আলোক সক্রিয়, এখানে কাইরাল কার্বন আছে, কিন্তু এরা দর্পণ প্রতিবিম্ব না। আমাদের যে দর্পণ প্রতিবিম্ব হয়েছিল আয়নার সামনে, সেই দর্পণ প্রতিবিম্বটা হয় না এরা। এবং এদের আপেক্ষিক আবর্তনের মানটাও ভিন্ন হয়, আবর্তন দিকও কিন্তু অনেক সময় ভিন্ন হয়ে যায়। আর এরপরে দেখো এবার আছে 2টা সদিশ কার্বন। এবারও সেই দেখো 2টা কার্বন আছে, কিন্তু তারা কিন্তু এবার ভিন্ন না, এবার আছে সদিশ। তো 2টা সদিশ অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে তখন কী হবে? তখন দেখো 3টা সমাণু সম্ভব হবে। 3টা সমাণু সম্ভব হবে, মাথায় রেখো। 2টা সদিশ হলে, 2টা যখন ভিন্ন হচ্ছিলো তখন 4টা পাচ্ছিলাম, কিন্তু 2টা যখন সদিশ হচ্ছে তখন আমি 3টা পাবো। এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, আর এক্ষেত্রে আরেকটা কী থাকে? আরেকটা থাকে হলো মেসো সমাণু, সেটা হলো আলোক নিষ্ক্রিয় হয়। আরেকটা থাকে মেসো সমাণু, যেটা হয় আলোক নিষ্ক্রিয়। সেটা কেমন? দেখো এখানে বলছে দেখো, 2টা কনফিগারেশন পরস্পরের উপর দর্পণ প্রতিবিম্ব হয়, এরা হলো ডি সমাণু এল সমাণু। আর তৃতীয় কনফিগারেশনটি হয় প্রতিসম তল দ্বারা বিভক্ত থাকে, এটি হলো মেসো সমাণু। তৃতীয় তলটা প্রতিসম তল দ্বারা বিভক্ত থাকে, এটা হলো মেসো সমাণু। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, 2টা সদিশ কাইরাল কার্বন বিশিষ্ট জৈব যৌগের প্রকৃষ্ট উদাহরণ হলো টার্টারিক অ্যাসিড। তোমার যদি বলা হয় টার্টারিক অ্যাসিডে কয়টা সমাণু সম্ভব, তাহলে কিন্তু তোমার লিখতে হবে 3টা, কারণ কি টার্টারিক অ্যাসিড একটা 2টি সদিশ কাইরাল কার্বন বিশিষ্ট জৈব যৌগের উদাহরণ। এবং যদি তোমার বলা হয় যে 2টা সদিশ কাইরাল কার্বন বিশিষ্ট যৌগের একটা উদাহরণ দাও, তাহলে কিন্তু তুমি এখানে টার্টারিক অ্যাসিডের কথা বলবো। তো এখানে টার্টারিক অ্যাসিডের চিত্র দেওয়া আছে দেখো, এটা হলো ডি টার্টারিক অ্যাসিড, এটা হলো এল টার্টারিক অ্যাসিড। দেখো এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দেখানো আছে, এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, তাহলে এটা কি এল টার্টারিক অ্যাসিড। আর এটা দেখো ক্লকওয়াইজ আসছে, এই যে আণবিক ভর দেখো COOH এর বেশি, তারপরে OH, তারপরে এই এভাবে করতে করতে আসছে। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে হলো ডি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, আর এরপরে দেখো এটা হলো সেই মেসোটার্টারিক অ্যাসিড, অর্থাৎ এই সেই একটা পথসম তল দ্বারা আমরা আলাদা করতে পারছি। দেখো এখানে উপরে আছে COOH, এখানে আছে COOH, এখানে উপরে আছে OH, এখানেও আছে OH, এখানে একটা H আছে, এখানে একটা H আছে। এই যে আমরা প্রতিসম তল দ্বারা কিন্তু ডিভাইডেড করতে পারছি। তোমরা যখন প্রতিসমতা পড়ছিলে জুওলজি প্রথম অধ্যায়ে, ঠিক এরকম তাকে সেমভাবে আমরা ডিভাইডেড করতে পারছি। এটা হলো মেসো সমাণু। আচ্ছা, এই হলো বিষয়। এরপরে আরও কয়েকটা MCQ গুরুত্বপূর্ণ দেখায় ফেলো। যেখানে বলছে দেখো 4টা ভিন্ন অপ্রতিসম কার্বন পরমাণু যুক্ত থাকে, অর্থাৎ পেন্টানলের ক্ষেত্রে। আচ্ছা, তো তোমাদের এখানে একটা কথা বলার আগে এখানে আরেকটা কথা বলে নেই। এখানে দেখো তোমাদের এটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এখানে বুঝবো কী করে?
এখানে উপরের দিকে এইভাবে আসছে, নিচের দিকে এইভাবে যাচ্ছে। তোমরা তো এই কোশ্চেনটা কেউ করলা না, তাই দেখলাম। তো এই ক্ষেত্রে কী করবা, এক্ষেত্রে একটা কথা মাথায় রাখো, এখানে তো না তুমি ভাববা কী করে, এখানে দেখো ওয়েসটা কোন সাইডে আছে, ডান সাইডে আছে। এখানে ওয়েসটা কোন সাইডে চলে আসছে, বাম সাইডে। তার মানে ছিল ডানে, বাম সাইড চলে গেছে। তার মানে এর ঘূর্ণনটা কেমন হয়ে গেছে, বামাবর্ত। আবার সাপোজ তুলনা করো, এখানে দেখো ওয়েসটা আবার যদি এখানে ছিল কোন সাইডে, বাম সাইডে, এখানে চলে আসছে কোথায়, ডান সাইডে। তার মানে কি ঘুরে চলে আসছে ডান দিকে, তাহলে এটা হলো ডানাবর্ত। এভাবে তোমরা এটা ডি এটা এল এভাবে ক্লিয়ার করতে পারবা। আচ্ছা, আর একটা কথা এখানে দেখো যে না, আমাদের পেন্টানেলের ক্ষেত্রে আমাদের 3টা আলোক সমাণু থাকে, মানে 2^3, অর্থাৎ 3টা কাইরাল কার্বন থাকবে। পেন্টানেলের ক্ষেত্রে 3টা কাইরাল কার্বন থাকবে, তাহলে 2^3 করলে কি মোটা হলো 8টা আলোক সমাণু পাওয়া যাবে। আর গ্লুকোজের ক্ষেত্রে হলো 4টা আলোক সক্রিয় সমান, মানে 4টা কাইরাল কার্বন থাকবে। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে আলোক সমাণু কয়টা, 2^4 মানে 16টা। কয়টা কাইরাল কার্বন, কয়টা সমাণু, দুইটা গুলাই ফেলো না আবার। কাইরাল কার্বন থাকছে পেন্টানেলের ক্ষেত্রে হলো 3টা, তাহলে আলোক সক্রিয় সমাণু হলো কত, 2^3 মানে 8টা। আর গ্লুকোজের ক্ষেত্রে দেখো, গ্লুকোজের ক্ষেত্রে কাইরাল কার্বন আছে কয়টা, 4টা, তাহলে এটা 2^4 অর্থাৎ 16টা কার্বন মানে আলোক সমাণু থাকবে। এই জিনিসটা এমসিকিউ আসতে দেখা যায়। এবার মেবি তোমাদের অ্যাডমিশনে আসছে আর্মি মেডিকেল বা ডেন্টাল কোনো একটা আসছে মেবি, দেখছিলাম মনে নাই, তোমরা দেখছো কি না জানি না, তো আসছে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আলোক সক্রিয় সমস্যার ক্ষেত্রে হবে কত, 2^n যদি ভিন্ন হয় এবং অপ্রতিসম কার্বন পরমাণু হয়, তার কাইরাল কেন্দ্রের সংখ্যা যদি সেখানে n হয়। আচ্ছা, আর যদি দুইটা একই হয়, মানে আমি তো এটা বলছিলাম যে দুইটা যদি একই প্রকার হয় অর্থাৎ সদৃশ হয়, সদৃশ অপ্রতিসম কার্বন পরমাণু হয়, যেমন টার্টারিক অ্যাসিড দেখছিলাম, তো সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা মেসো সমাণু তৈরি হচ্ছিল। তো সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে মেসো সমাণুর সংখ্যা বের করবো কী করে, 2^, এই সূত্রে আর কি, 2^n-2/2, বুঝতে পারছো, 2^2/n-2, এটা হলো মেসো সমাণুর সংখ্যা বের করব। আর প্রথমে দেখো সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু বের করবো কী করে, 2^n-1। সাপোজ একটা উদাহরণ দেখি আমরা, আমার এখানে টার্টারিক অ্যাসিড ছিল, টার্টারিক অ্যাসিডে কাইরাল কার্বন কয়টা ছিল, একটা ছিল, তাহলে 2^1-1 মানে 2^0, তার মানে 1। আচ্ছা হলো, এখন কথা হলো দেখো, আমার এখানে মেসো সমাণু বের করবো কী করে, 2^n-2/2। আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু তোমার 1 নিলে হবে না, এখানে জোড় সংখ্যা নিতে হবে। এর মান হলো জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। আর এক্ষেত্রে হলো, এক্ষেত্রে এনটা হলো যুগ্ম সংখ্যা। তো এখানে দেখো টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে n=2 হয়েছে, তাই টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে সক্রিয় সমাণুর সংখ্যা কত, 2^2-1 = 2^1 = 2টি। একটা হলো ডি সমাণু আর একটা হলো এল সমাণু। আর এখানে দেখো, আর এনটা কি, এনটা হলো সদিশ অপ্রতিসম কার্বন পরমাণুযুক্ত জৈব যৌগ বলে, এন সংখ্যক সদিশ অপ্রতিসম কার্বন। এখানে টোটাল কয়টা কার্বন থাকছে সেটার উপরে। আচ্ছা, এখানে টার্টারিক অ্যাসিডে তো 2টা কাইরাল কার্বন ছিল, এই একটা ছিল, এই একটা ছিল, তাহলে 2 তো বসবে। আচ্ছা, এই মানগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে, ছোটো সূত্র, এগুলো মাথায় রেখো, তাহলে দেখা যাচ্ছে এমসিকিউ পড়লে তোমরা এই সূত্র দিয়ে বের করতে পারবা। আচ্ছা, এরপরে এগুলো পড়ে নেবে, আমি আর এখানে টাইম দিব না। আর দেখো, তোমাদের এইখানে একটা কথা বলছিলাম যে অ্যালকেনের বেলায় সে সমানতা পড়ানোর সময়, অ্যালকেনের বেলায় দেখো 10টা কার্বন থাকলে সেখানে 75টা বিন্যাস সম্ভব, বলছিলাম না, এখানে এই প্রশ্নটা আসছে। এগুলো তো তোমাদের লিখাই দিচ্ছিলাম, এগুলো আর এখান থেকে দরকার নাই। আর এরপরে সামনের দিকে যাই, এখানে সমানতা তোমাদের করানো হয়েছে, এখানে কোন কোন সমাণু সম্ভব এগুলো আছে। আচ্ছা, এরপরে আসি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, আর একটা কথা মাথায় রেখো, বেনজিনের কিন্তু কোনো সমানতা নাই, মানে এই জিনিসটা লিখে রেখো, বেনজিনের কিন্তু কোনো সমানতা নাই, শুধুমাত্র বেনজিনের ক্ষেত্রে কোনো সমানতা নাই। এখন বেনজিনের সাথে যখন কোনো একটা মূলক থাকে তখন তো সমানতা হয়, সেটা আমি একটু পরে আলোচনা করবো। আচ্ছা, বেনজিন সম্পর্কে একটু পড়াই নেই। আচ্ছা দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখানে বলছে দেখো এরিন,
এরিন অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বলা হয় এরিন। এরিন কোনগুলো? এরিন হলো দেখো বেনজিন, বেনজিনের জাতক, ন্যাপথালিন এইগুলা। আর এখানে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞায় আছে দেখো বেনজিন, বেনজিন জাতক, বেনজিনের মতো অসম্পৃক্ত জৈব যুক্ত ও হাকেল নিয়ম ভিত্তিক 4+2 সংখ্যক সঞ্চালনশীল ইলেকট্রন সমন্বিত বলাকার জৈব যৌগকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে এই হাকেল নিয়ম তোমাদের করাবো, পরবর্তীতে আছে করাবো, জায়গা মতো গেলে করাবো। আচ্ছা, এরপরে দেখো এরপরে এখানে অর্থ, প্যারা, মেটা এগুলো নির্দেশক জায়গাগুলো আছে। তো সাপোজ তোমাদের এটা হলো একটা বেনজিনের সংকেত, তোমরা তো সবাই জানো এটাও একটা বেনজিনের সংকেত। তো তোমরা যেহেতু পরীক্ষার্থী তোমাদের ধারণা আছে, এই জিনিসগুলো একটু একটু করে আগালে ভালো হয়, একদিনে এত পড়ানো কষ্টকর। আচ্ছা, তো এই হলো ধরে না একটা বেনজিন। এখন এই বেনজিনে এরকম যদি ডিভাইডেড করি, এখান দিয়ে আসলাম, এখান দিয়ে আসলাম, এখান দিয়ে আসলাম, তো এই যে এই অংশ এটা হলো 1 নম্বর কার্বন, সাপোজ এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো এই যে 1 নম্বর কার্বন আর 3 নম্বর কার্বন, এই অংশটাকে বলা হচ্ছে হলো অর্থ, অর্থ পাওয়া থয়র রেপ ওকর। এখানে আছে দেখো অর্থ 1:2, এখানে হলো অর্থ। আচ্ছা, আর এখানে দেখো এই যে দুটো আছে, এই দুটাকে বলা হয় মেটা। এটা হলো অর্থ পজিশান, এটা হলো মেটা পজিশান, অর্থাৎ এই যে 4 আর 6। আর এখানে এই যে 2 আর এই 5, এই যে অংশটা উপরের নিচে, এটাকে বলা হয় হলো প্যারা। এটাকে বলা হয় কি? প্যারা। তাহলে অর্থ এইটা, মেটা এইটা, আর প্যারা এই মিডল বরাবর। আচ্ছা, এরপরে আছে দেখো এরপরে এই কথাগুলো এখানে বলা আছে। তাহলে এরপরে এই সংকেতগুলো একটু দেখো। এটা হলো টলোইন বা মিথাইল বেনজিন, অর্থাৎ যখন বেনজিনের সাথে একটা মিথাইল মূলক থাকে তখন সেটার উচ্চারণ হয়ে মানে নাম হয়ে যায় টলোইন। বেনজিনের সাথে একটা মিথাইল মূলক থাকলে সেটার নাম হয়ে যায় টলোইন বা মিথাইল বেনজিন। মানে এর সাথে যদি 2টা মিথাইল মূলক থাকে তখন তার নাম হয়ে যায় হলো অর্থোজাইলিন। কারণ অর্থ কেন বলা হয়েছে দেখো এখানে অর্থ পজিশনে CH3 মূলকটা আছে। আমার এই টলুইন ছিল, এই টলুইন হলো একটা টলুইনের সংকেত। এই টলুইনের যদি আমি অর্থ পজিশনে একটা CH3 লাগাই তখন সেটা হয়ে যায় অর্থোজাইলিন। বুঝতে পারছো? এরপরে বা এর আরও একটা নাম আছে দেখো 1,2 ডাইমিথাইল বেনজিন। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1,2 ডাইমিথাইল বেনজিন। আচ্ছা, এটা হলো 2টা একশো পাশাপাশি, এটা হলো ন্যাপথালিন। আচ্ছা, এরপরে দেখো এটা হলো মিথাইল বেনজিন টলুইন হলো, এটা হলো ইথাইল এটা তো মিথাইল বেনজিন। ভাই একই ধরনের ইথাইল বেনজিন হলো। আচ্ছা, এটা ইথাইল বেনজিন, এখানে C2H5 লাগাতে চাইছিল হয়তো, একটু কারেকশন তোমরা করে নাও, এখানে C2H5 লাগাতে চাইছিল হয়তো, বুঝতে পারছো? এই কারণে ওইটা লিখছে। 2টাই মিথাইল বেনজিন, যে সংকেত দেওয়া আছে 2টা মিথাইল বেনজিনের। এটা দেখো এটাও অর্থোজাইলিন বা 1,2 ডাইমিথাইল বেনজিন। ডাইমিথাইল বেনজিন বা জাইলিন দ্রাবক 3টি সমাণু কাঠনিক সংকেত নাম নিম্ন। এইখানে একটা অর্থ পজিশনে একটা থাকবে, মেবি এটা প্রিন্টিং মিস্টেক কিনা বুঝতে পারছি না, প্রিন্টিং মিস্টেক হবে। এখানে এই পজিশনে একটা তোমার এইখানে যে সংকেত দেওয়া আছে দেখো অর্থোজাইলিনের সংকেত, এখানে এসে এরকম লাগানো তো কোনো মানে নাই। এখানে এই CH3 মূলকটা থাকবে, এখানে বাদ গেছে অর্থোজাইলিন বা আমাদের বইটা আছে, আপনার বইটা নেই। আচ্ছা, এরপরে দেখো এরপরে এটা আছে মেটাজাইলিন। কেন মেটাজাইলিন? এই দেখো একটা আমি বলছিলাম কি একটা টলোইনের সাথে মেটা অবস্থানে একটা CH3 মূলক আছে, তাহলে এটা হলো মেটাজাইলিন। একটা CH3 মূলক থাকলে সেটা হলো টলোইন, আর 2টা থাকলে সেটা জাইলিন। এবার দেখো এটা হলো প্যারা অবস্থানে আছে, তাহলে এটা হলো প্যারাজাইলিন। আচ্ছা, এরপরে দেখো এরপরে অ্যারোমেটিক যৌগের উৎস আছে। অ্যারোমেটিক যৌগ কোথা থেকে পাওয়া যায়? অ্যারোমেটিক যৌগ হলো কোল ও পেট্রোলিয়াম অ্যারোমেটিক যৌগের প্রধান উৎস। এটা লিখে নাও, কোল ও পেট্রোলিয়াম অ্যারোমেটিক যৌগ প্রধান উৎস। এবং এখানে আরেকটা লাইন লিখে নাও, ন্যাপথা হলো দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তোমরা দ্রাবক পড়ানো হয়েছিল, ন্যাপথা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, ওই লাইনটা লিখে নিতে পারো। আর একটা কথা লিখে নিতে পারো তোমরা, যে বিজ্ঞানী ল স্মিথ কী করছিল? ল স্মিথ
সর্বপ্রথম অ্যারোমেটিক যৌগে বেনজিনয়েড কাঠামো থাকতে হবে, এটা মানে বলেন আর কি, প্রথমে প্রমাণ করেন। অর্থাৎ এই যে বেনজিনের যে একটা কাঠামো, এই কাঠামোটা থাকতে হবে বেনজিনয়েড যৌগ, অর্থাৎ বেনজিনের জাতক বা এই জাতীয় যৌগে বেনজিন কাঠামো ছাড়া থাকা লাগবে, এটা বলেন হলো বিজ্ঞানী লসমিথ। আচ্ছা এরপরে দেখো, এরপরে ওগুলো তো এমন ইম্পর্টেন্ট না, এখানে এই যে লাইনটা দাগাই দিচ্ছে এটা ইম্পর্টেন্ট, আর এই ছকটা মোস্ট ইম্পর্টেন্ট, ছকটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। এরপরে আছে দেখো লঘু তেল বা লাইট অয়েল, যেটাকে বলে লঘু তেল, লঘু মানে লাইট আর অয়েল, তেল মানে অয়েল, লাইট অয়েল, যেটা তোমাদের বিভিন্ন তেল টেল এখন বিক্রি করে, বিজ্ঞাপনও দেয় যে লাইট অয়েল, মাথার উপরে সাফাই দিয়ে বলে ভার হবে না, এইসব বলে। তো এই লাইট অয়েল বা লঘু তেল, এই লঘু তেল ক্ষেত্রে কী করতে হয় দেখো, লঘু তেল মানে আমাদের মেন কথা হলো কি যে মাটি থেকে তুমি কী করছো, মানে খনি থেকে তুমি পেট্রোলিয়াম গ্যাস উত্তোলন করলা। এখন এই পেট্রোলিয়াম গ্যাস থেকে তুমি কী কী পেতে পারো, বা এখানে দেখো, এখানে বলছে যে আমার আলকাটরা যেটা আছে, এখানে এই কথাটা বলা আছে দেখো, কয়লার বিধ্বংসী পাতন, যেমন বিটুমিনাস কয়লাকে তুমি যদি এরকম তাপমাত্রা দিয়ে পাতন করো তখন কোডলার বা আলকাতারা পাওয়া যায়। মাটি থেকে তুমি কয়লা পাইছো, কয়লায় যখন তুমি সেটাকে পাতন করছো তখন তুমি পাইছো কি আলকাটরা। কারণ ওই আলকাটরাকে যদি তুমি আবার আংশিক পাতন করো তো তুমি এই প্রথমে পাবা লঘু তেল, তারপরে মধ্যম তেল, তারপরে পাবা ভারী তেল, তারপরে পাবা সবুজ তেল, তারপরে পাবা সর্বশেষ পাবা পিস, যে পিসটা দিয়ে তোমাদের কি হয়, রাস্তাঘাট বর্তমানে পিস দেওয়া হয়, এই পিসটা সর্বশেষ পাতন করে যা অবশিষ্ট থাকে এটা হলো পিস। আচ্ছা তোমাদের মনে রাখতে হবে কোনটাই, পাতন তাপমাত্রাটা একবার রিডিং দিও, খুব বেশি দরকার নাই, তবে রিডিং দিও অন্তত একবার। আর এই যে এই জিনিসটা আমাদের প্রয়োজন, এই শুরু আর শেষের জায়গার জিনিস দুইটা আমাদের প্রয়োজন। এখন দেখো কথা হলো এই দুটো যেন ভুল না হয়। এখন দেখো এখানে কী কী আছে লঘু তেলের মধ্যে, লঘু তেলের মধ্যে আছে দেখো বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োপিন, অ্যানিলিন, ফেনল। এর মধ্যে আছে কি, এর মধ্যে আছে দেখো অ্যাসিডিক আছে, ক্ষারীয় আছে, নিরপেক্ষ আছে। এইখানে যে জিনিসটা বলা আছে দেখো, নিরপেক্ষ কী কী, বেনজিন, টলুইন, জাইলিন, এরা হলো নিরপেক্ষ। বেনজিন, টলুইন, জাইলিন এরা হলো নিরপেক্ষ, মানে অ্যাসিডিকও না ক্ষারীয় না, বেনজিন, টলুইন, জাইলিন। আচ্ছা আর ক্ষারের মধ্যে আছে কোনগুলো, ক্ষারের মধ্যে আছে অ্যানিলিন, পিরিডিন, থায়োপিন। এগুলো কিন্তু প্রথম ক্লাসে কিন্তু নাম, মানে শুরুতে কিন্তু বলে দিয়েছিলাম অ্যানিলিন কেমন, পিরিডিন কেমন, এখানে কিন্তু ওই যে হেটারো পরমাণু ছিল, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন এগুলো ছিল সংকেতের মধ্যে, অ্যানিলিন, পিরিডিন, থায়োপিন। আর অম্ল কোনগুলো, অম্লটা হলো শুধুমাত্র ফেনল। এইগুলো আমরা লঘু তেল থেকে পেতে পারি। লঘু তেল থেকে কী কী পেতে পারি, আচ্ছা এটা মনে রাখার জন্য তোমরা যদি ছন্দ নাও তাহলে হলো জাবেটা অপথিপ, এটা দিয়ে মনে রাখতে পারো, অনেকে এটা দিয়ে রাখে, জাবেটা অপথিপ, থিপ হবে, জাবেটা অপথিপ, এভাবে দিয়ে মনে রাখতে পারো। এখানে যা দিয়ে কি, যা দিয়ে জাইলিন, বে দিয়ে কি বেনজিন, ট দিয়ে কি টলুইন। দেখো এই বেনজিন, টলুইন আর জাইলিন এই প্রথম তিনটা কিন্তু তাহলে আমাদের কি হচ্ছে, এই প্রথম তিনটা হলো নিরপেক্ষ, জাবেটা অপথিপ এই সংজ্ঞাটা পড়লাম, কিন্তু প্রথম তিনটাই কিন্তু নিরপেক্ষ। আচ্ছা এরপরে কী হয়েছে, এরপরে আস্তে আস্তে মনে করো তুমি নতুন জায়গায় একটা কলেজে গিলা, তুমি নতুন কলেজে যাওয়ার পরে তোমার কেউ চেনে না, এখন তুমি ওইখানে কী করো, শুরুতে কিন্তু তুমি শান্তশিষ্ট থাকবা, কিছুদিন পরে কী হবে, তোমার ওইখানে সব চিনে যাচ্ছ, তোমার ফ্রেন্ড সার্কেল বড় হচ্ছে, তুমি কিন্তু আলাদা একটা পার্টে নিবা। তো এরপরে দেখো এই জাবেটা অপু, এই অপুর মধ্যে অ দিয়ে কি, অ দিয়ে হলে অ্যানিলিন, অ দিয়ে আছে কি অ্যানিলিন, তারপরে প দিয়ে কি পিরিডিন, আর এই থ দিয়ে কি, থ দিয়ে হলো থায়োপিন। ধরছো তুমি এভাবে মনে রাখবে, তুমি ধরো আরেকজনের টেনে ধরছো, তো অপুথি এই পর্যন্ত দিয়ে মনে রাখবে, এই তিনটা দিয়ে অ্যানিলিন, পিরিডিন আর থায়োপিন, এই তিনটা হলো ক্ষারীয়, এই তিনটা কি ক্ষারীয়। আর ফেনল তো অম্লীয়, তোমরা এরপরে রিটেন কোশ্চেন করতে গেলে এখানে দেখবে ফেনলটা হলো অম্লীয়, ফেনলটা অম্লীয়, অর্থাৎ এখানে ফেনলটা কী করে, ওই যে হাইড্রোজেন জলদ্রবণে হাইড্রোজেন মুক্ত করতে পারে, তোমরা পড়ছিলা, এটা ফেনলের ক্ষেত্রে হয় কীভাবে আমরা দেখব পরবর্তীতে, অর্থাৎ ফেনলের ক্ষেত্রে কীভাবে ইলেকট্রন পাস করে করে ওটা করে। আচ্ছা এই হলো বিষয়। আর এরপরে এই যে প্রক্রিয়াটা বলা আছে এর তো কিছু দরকার নেই। এরপরে দেখো, এরপরে আছে মধ্যম তেল। তো মধ্যম এর ক্ষেত্রে তুমি মধ্যমের ক্ষেত্রে মধ্যম কিরিফোন দিয়ে মনে রাখবা, মধ্যম কিরিফোন, মধ্যম কিরিফোন।
তো মধ্যম কিরি দিয়ে হলো কিরিসল, ফ দিয়ে ফেনল, ন দিয়ে ন্যাপথালিন, মধ্যম কিরিফোম, এভাবে মনে রাখবা। আর সবুজ কিরিকুন দিয়ে মনে রাখবা, সরি ভারী কিরিকুন, ভারীটা মনে রাখবে, এটা হলো মধ্যমের ক্ষেত্রে হলো কিরিফোন, ভারীর ক্ষেত্রে হলো কিরিকুন। কিরিকুন অর্থাৎ কিরিসল, ন্যাপথালিন আর কুইনোলিন, কিরিসল, ন্যাপথালিন আর কুইনোলিন। আচ্ছা সবুজ তেলের ক্ষেত্রে কি, সবুজ তুমি থ্রিন মনে রাখবা, নাম শেষে দেখো থ্রিন আছে, অর্থাৎ অ্যানথ্রাসিন, তারপরে ফিনান্থ্রিন, এইগুলো হলো সবুজ তেলের অংশ। আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? আছে অল্প একটু ছেড়ে দিচ্ছি যেহেতু আদান দিচ্ছি। এখানে দেখো পরবর্তীতে এইখান থেকে এই পার্সেন্টেজটা একটু মনে রাখবা। এইখানে তুমি আংশিক উৎপাদন করার পর 70 থেকে যখন 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পাতীয় তরিত হবে তখন তুমি সেই অংশটাকে বলবে 90% বেনজল। এখন এই পার্সেন্টেজটা মাথায় রাখবে, 90% বেনজলে 84% বেনজিন, 13% টলুইন, 3% জাইলিন থাকে। আর এই 90% বেনজলকে তুমি যখন 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত করবে তখন দেখা যাচ্ছে 99% বিশুদ্ধ বেনজিন পাওয়া যাবে। আলকাতরা থেকে তুমি কীভাবে বেনজিন টলুইন পৃথকীকরণ করবে সেই পদ্ধতি বলা আছে, জাস্ট একটু রিডিং দিয়েছো, একটু অল্প পড়া হয়ে যাচ্ছে তোমাদের আজকে। আর এরপরে আরও পরবর্তীতে কিছু কথাবার্তা আছে। হিম মিশ্রণ বলতে কী বোঝায় দেখো, হিম মিশ্রণ বলতে বোঝায় সোডিয়াম ক্লোরাইড আর বরফ পানি, এটা হলে 1:3 অনুপাতে থাকবে -22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে হিম মিশ্রণ বলতে কী বোঝাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড আর বরফ পানি। অনেক কথা মাথায় রাখো, হিম বলতে বরফ পানি আর সোডিয়াম ক্লোরাইড থাকবে তার সাথে, 1:3 অনুপাতে 22 ডিগ্রি সেলসিয়াস, -22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এখানে একটা কথা মাথায় রাখবে, এখানে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। নিরোধক হিসেবে কী ব্যবহার করা হয়, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। এরপরে আছে দেখো যে আমি যখন 110 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেব তখন সেটাকে আমরা পাবো কি 50% বেনজল। এই 50% বেনজলের মধ্যে কী কী থাকবে, বেনজিন থাকবে 46%। এই বেনজিনের পার্সেন্টেজ যেন ভুল না হয়, তোমার যখন 90% বেনজল ছিল 84% ছিল বেনজিন, 13 টলুইন, 3 জাইলিন। আর যখন তুমি 50% বেনজল নিচ্ছ তখন 46% টলুইন আর সামান্য পরিমাণে জাইলিন থাকে। এরকম কিছু কথাবার্তা আছে, পরবর্তীতে আরও 2 লাইন আছে, এগুলো পড়ে নিও। এইভাবে তুমি যখন 100 এইভাবে আগেরবার কিন্তু তুমি বেনজিন পাইছিলা 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর এখানে 108 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি বিশুদ্ধ টলুইন পাবা। আচ্ছা এরপরে এই বেনজিন টলুইন প্রস্তুতি কালকে তোমাদের আলোচনা করা হবে, মানে পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ।